অভিজিৎ বাবু দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কিচ্ছু করতে পারেননি। তার কারণ তিনি যে স্বপ্ন নিয়ে রাজনীতির প্রাঙ্গণে এসেছিলেন সেই জায়গায় তিনি যে হোঁচট খেয়েছেন তার কথাগুলোতে পরিষ্কার। প্রথমে রাজ্যের বিরোধী দলের নেতাদের বা দলটাকে সতর্কবার্তা দিলেন যে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে ভোট, তোমরা এখনো শীত ঘুমেই আছো, জেগে ওঠো, শীত কিন্তু চলে গেছে। আমি বলছি যে এত অসহায় কেন্দ্রীয় এজেন্সি, এটা তো বার্তা যাবে, এটা প্রেসিডেন্ট তৈরি হচ্ছে, দৃষ্টান্ত তৈরি হচ্ছে। আমি তার নজির বলি এই চ্যানেলে। মমতা ব্যানার্জি এই পদক্ষেপের পরে আমি নিজে বলেছিলাম এটা ভারতবর্ষের নজির তৈরি হলোও তাই। ঝাড়খণ্ডে ইডির দপ্তরে হেমন্ত সোরেনের পুলিশ হাজির হয়ে গেল। কিন্তু আপাত মস্তক এই মুহূর্তে একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে আছেন এবং সেটাকে কিন্তু তিনি গোপন করতে পারছেন না মিডিয়ার কাছে। দাদা, একেবারেই সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের আগে আবারও নতুন দুর্নীতির রহস্য ফাঁস হবে। নতুন কেলেঙ্কারি হচ্ছে রাজ্যে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করছেন, প্রাক্তন বিচারপতি। হ্যাঁ, কেলেঙ্কারির উন্মোচক বা কেলেঙ্কারির উন্মোচনের জনক অভিজিৎ বাবু, এটা তো অস্বীকারের জায়গা নেই। যে যাই মানুষ, তিনি বিচারপতি ছিলেন, এখন একটা দলের তিনি সাংসদ, হাইস্ট ল মেকারের সদস্য। তিনি এই কথাটা বলছেন। তিনি সত্যি কথা বলে, আমি তোমাকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে উনি তার বিচারপতি থাকাকালীন যা দুর্নীতি উন্মোচন করেছেন তার একটা বড় অংশ সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। ২৬,০০০ চাকরি চলে যাওয়া, বিশাল অঙ্কের দুর্নীতি প্রমাণিত হওয়া, এগুলো আমরা সবাই জানি। রাজনৈতিক কর্মী, সাংসদ অভিজিৎ বাবু দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কিচ্ছু করতে পারেননি। তার কারণ তিনি যে স্বপ্ন নিয়ে রাজনীতির প্রাঙ্গণে এসেছিলেন সেই জায়গায় তিনি যে হোঁচট খেয়েছেন তার কথাগুলোতে পরিষ্কার। তিনি তার ব্যর্থতা, তার যে হতাশাগুলোকে তিনি লুকোতে পারেন না, বিভিন্ন সময় চ্যানেলে সেটাকে উন্মোচিত করেন। আজকে বারবার দুর্নীতির বিরুদ্ধে একটার পর একটা বিস্ফোরক মন্তব্য যেমন তিনি করছেন, তার যে বর্তমান দলটি, সেই দলের যে এরাজ্যের পারফরমেন্স এবং দুর্নীতির সাথে একটা অংশের আপোষ হয়ে যাওয়া, একটা অংশ মিলে যাওয়া, আমে দুধে মিলে যাওয়া, আর আঁটি হয়ে উনি গড়াগড়ি খাওয়ার যে করছেন, তিনি কিন্তু বারবার তুলছেন। তিনি কিন্তু বারবার এ রাজ্যের প্রধান বিরোধী দল বকলমে তার দল, যে দলের তিনি সাংসদ, দল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, সেই দলেরও যে পারফরমেন্স এখানে এই দুর্নীতি বাড়ানোর ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা নিচ্ছে, তিনি কিন্তু সেটা রাগঢাক না রেখে বলে দিচ্ছেন। তার ফল আজকে একাধারে যেমন তিনি রাজ্যের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, আবার হতাশাও গোপন করেননি যে কি লাভ, এ রাজ্যের বিরোধীরা তো, বিরোধী দল বিজেপি তো বকলমে মানুষের কাছে দুর্নীতি, শাসকের দুর্নীতিটাকে উপস্থাপন করবে না। তাই একদিকে যখন বলছেন বামেদের মতন গণ আন্দোলনের মাধ্যমে রাজ্য অচল করে দেওয়া, আবার কিন্তু কেন্দ্রীয় এজেন্সির প্রতি হতাশা এবং নিজের দলের প্রতি হতাশ হয়ে গিয়ে আদালতের দ্বারস্থ হওয়া, সেখানেও তিনি হতাশা গোপন করতে পারছেন না। যে যদি সুপ্রিম শুনানিতেও দেখা যায় তার বহু মামলা লজিক থাকার পরেও নাল অ্যান্ড ভয়েড হয়েছে, বাতিল হয়েছে, বিভিন্ন ইস্যুতে বাতিল হয়েছে। আমি এই কারণেই বলছি যে অভিজিৎ বাবু কিন্তু আপাত মস্তক এই মুহূর্তে একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে আছেন এবং সেটাকে কিন্তু তিনি গোপন করতে পারছেন না মিডিয়ার কাছে। এবং বারবার কখনো দেখুন ওয়ান টু ওয়ান ইয়ে করছেন, কেন্দ্রীয় সরকারের যারা আসীন তাদের ভূমিকা নিয়ে কথা বলছেন, রাজ্যের নেতাদের ভূমিকা নিয়ে কথা বলছেন, রাজ্যে এই যে সাংঘাতিক দুর্নীতির একটা আবর্ত চলছে সেটার বিষয়ে তার যে কাজের পরিধিটা এখন সীমায়িত। যখন যিনি বিচারপতি ছিলেন তখন তিনি ডেকে ডেকে শুনানিতে অংশগ্রহণ করতেন, ডেকে ডেকে রায় দিতেন, ডেকে ডেকে তার রায়ের ঐতিহাসিক সত্যতা সেখানেই দাঁড়িয়েছিল যে অজস্র বেকার যুবক যুবতী আজকে কিন্তু কিছুটা হলেও হাসি হেসেছে, শেষ হাসিটা হেসেছে। সেটা কি আজকে উনি পারছেন? উনি ভেবে নিয়ে গেছিলেন হয়তো বৃহত্তর পরিসরে মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে এবার আরো বড় আকারের মুভমেন্ট গড়ে তুলবে। সেখানে উনি কিন্তু ব্যর্থ এবং সেই ব্যর্থতা উনি লুকোতে পারেননি।
কিন্তু এই যে দুর্নীতির কথা তিনি প্রসঙ্গত উল্লেখ করছেন, সেই দুর্নীতি তিনি বলছেন যে সামনে নাও আসতে পারে আদালতের কারণে, তবে দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে ক্রমাগত বন্ধ রাখতে হবে, শুধু 72 নয়, প্রয়োজন পড়লে 144 ঘন্টারও বন্ধ হতে পারে। কে করবে? ডেফিনেটলি তিনি তার তার দলকে বলেছেন, অর্থাৎ এ রাজ্যের বিরোধী দল, নিশ্চয়ই বামেদের বলেননি, কংগ্রেসকে বলেননি। তার মানে কি তিনি এ রাজ্যের বিরোধী দলের অকমন্যতা, যেটা বারবার আমি বলি ছেঁড়া ছাতায় এ রাজ্যের বিরোধীরা নিজেদের গা ঢাকতে চাইছেন, গা বাঁচাতে চাইছেন, সেটাই কি প্রমাণ করে? তিনি কি বকলমে রাজ্যের বিরোধী দলের নেতাদের বা দলটাকে সতর্কবার্তা দিলেন যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ভোট, তোমরা এখনো শীত ঘুমেই আছো, জেগে ওঠো, শীত কিন্তু চলে গেছে। এবার জেগে না উঠলে 21-এর রিপিটেশন আরো ভয়ানক ভাবে রাজ্যে বিজেপির জন্য আছে। এটাই কি উনি বোঝালেন? এটাই কি? কারণ প্রথমবার কাঠখোট্টা বলার জন্য তিনি সেন্সার হয়েছিলেন। এবার সেই সেন্সারশিপ থেকে বাঁচার জন্য ঘুরপথে কি নস্ট্রাডামাসের মতন তিনি বললেন, ঘুরিয়ে, কবিতার ছলে, আড়ালে, বিকল্পভাবে। মুদ্রা কথা তার একটাই, দুর্নীতির বিরুদ্ধে তিনি যে আর করতে কিছু করে উঠতে পারছেন না, তার দল যে করতে দিচ্ছেন না বা নিজেরাও করছেন না, সেটা আবার তার কথাতে প্রমাণিত। তাই মমতার বিরুদ্ধে সামনের নির্বাচনে, আসন্ন নির্বাচনে যদি সফল হতে হয়, তার দলকে কিভাবে এগোতে হবে সেই বার্তাটা তিনি দিয়ে রাখলেন। একজন বিচারপতি কাম বর্তমানে রাজনীতিবিদ, প্রাক্তন বিচারপতি কাম রাজনীতিবিদ, সেটাই কিন্তু আপাতত উঠে আসলো এই জায়গায়। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে এই একের পর এক যে দুর্নীতি আমরা দেখেছি, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন সেক্টরে দুর্নীতি, আবারও নতুন এক দুর্নীতির তো ক্লু দিচ্ছেন কার্যত অভিজিৎ গাঙ্গুলি। আর কত দুর্নীতি হবে না? 43টা দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে, 43টা দপ্তরই দুর্নীতি প্রমাণিত হয়েছে। এখন দুর্নীতির তথ্য, দুর্নীতি দপ্তরে হয়েছে আর কোথায় হয়েছে সেটার তথ্য কেউ দেয় না। দুর্নীতির অর্থের পরিমাণ কত, ঠিক যেমন চাকরি চুরি। জড়িত রয়েছে, অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ, এটাও না বলছেন। তিনি তো বলেছেন ঢাকি সমেত বিসর্জন দিতে না পারলে মানুষের জীবন যন্ত্রণা মুক্ত হবে না। কিন্তু ঢাকি সমেত বিসর্জনটা দেবে কে? কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে না, সুপ্রিম কোর্ট হাই, কেন্দ্রীয় এজেন্সি তো শুক্রবার বৈঠক করবে। সো হোয়াট, কি হবে তাতে? কি হবে? বৈঠকের পর বৈঠক হবে, আলাপের পর আলাপ হবে। বৈঠকটা কি মমতা ব্যানার্জিকে বাঁচানোর বৈঠক হবে, না মমতা ব্যানার্জির দুর্নীতি, তার দলের ক্যাবিনেটের বড় বড় মাথারা যে দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে ধরার, রাঘব বলদের ধরার? কোনটা তুমি কোন আঙ্গিকে বলতে চাইছো? দুটো আঙ্গিক তো হতে পারে। বৈঠক হবে মানে এদেরকে বাঁচানোর, কিংবা এদের বিরুদ্ধে ওয়ান টু ওয়ান লড়াইয়ে নামা, ছাপিয়ে পড়া। একটা কেন্দ্রীয় এজেন্সি, তার থেকে আইন মেন না, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল লোপাট করে নিয়ে চলে গেল। তারা অসহায়ভাবে সুপ্রিম কোর্টে বলল, হুজুর আমাদের কাছে কোনো ফাইল নেই। ফাইল দিতে বলেছে, রাজ্য সরকার দিয়েছে সুপ্রিম কোর্টে এখনো? অবিকৃত অবস্থায় ওই ফাইল পেন ড্রাইভ দিতে বলেছে, ফিজিক্যাল ডকুমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক ডকুমেন্টস। দিয়েছে কি? দেয়নি তো। আমি বলছি যে এত অসহায় কেন্দ্রীয় এজেন্সি, এটা তো বার্তা যাবে, এটা প্রেসিডেন্ট তৈরি হচ্ছে, দৃষ্টান্ত তৈরি হচ্ছে। আমি তার নজির বলি এই চ্যানেলে, মমতা ব্যানার্জি এই পদক্ষেপের পরে আমি নিজে বলেছিলাম এটা ভারতবর্ষের নজির তৈরি হলো, হলোও তাই। ঝাড়খণ্ডে ইডির দপ্তরে হেমন্ত সোরেনের পুলিশ হাজির হয়ে গেল। কারণ এইগুলো কিন্তু দৃষ্টান্ত তৈরি হয় যদি হার্স অ্যাকশন না নেওয়া হয়। আমি বলছি আমি জানি না কেন্দ্রের তরফ থেকে কি যেন কি সব নিতিন বাবু এসছেন, ইডির আধিকারিক। আগের বার এসেছিলেন শাহজাহান, জেলে গেছে। এবার এসেছেন, কে যাবে জেলে আমি জানি না, মুখ্যমন্ত্রী যাবেন যে? আই ডোন্ট নো। সুপ্রিম কোর্ট তো বলেছেন জমা করতে। ওই ফাইলগুলো অবিকৃত অবস্থায় ইডি যদি হাতে পায়, আমরা অনেক লোকের নাম, 2000-3000 কোটি টাকা কয়লা কেলেঙ্কারিতে যে সাইফুন হয়েছে আইপ্যাকের মাধ্যমে, প্রতীক জৈনের মাধ্যমে, আমরা হয়তো তার তথ্য পাবো, হয়তো পাবো। আমরা হয়তো বলছি এই কারণে কালীঘাটের কাকুর কোকিল কণ্ঠ আমরা শুনতে পাইনি। ঠিক আছে? ফলে দেখো, এগুলো হয় কি, যতক্ষণ না আচাচ্ছে ততক্ষণ বিশ্বাস হচ্ছে না। আচার তারপরে বিশ্বাস হবে। এ রাজ্যের মানুষ কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় এতটাই অসন্তুষ্ট, বিজেপির টপ লেভেলের এ রাজ্যের নেতারাও চ্যানেলে প্রকাশ্যে বলে, কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এদের আরো শক্তিশালী হতে হবে, শক্ত হতে হবে, এদের আরো কঠিন ব্যবস্থা নিতে হবে। এগুলো অসহায়ভাবে বলতে শুনি আমরা। ফলে এই রাজ্যে অভিজিৎ বাবুর মতন অবস্থা সাধারণ মানুষেরও।
অভিজিৎ বাবু একটা দলের রিপ্রেজেন্ট করেন, যে দলের কার্যকলাপেই তিনি কয়েক বছরে এই ১-১.৫ বছরে হতাশ হয়ে গেছেন। সাধারণ মানুষ তো আশাই ছেড়ে দিয়েছেন। ওসব কিচ্ছু হবে না। ও ভোটের সময় এসব সক্রিয়তা দেখাবে। ভোটের পরে কেন্দ্রীয় আ ক সমস্ত এই ধরনের ইয়েরা সংস্থাগুলো চুপচাপ বসে পড়বেন। যারা দুর্নীতি করার তারা দুর্নীতি করবে, আরো বড় অঙ্কের করবে। সব কথা। দাদা একেবারেই শেষ প্রশ্ন। বিচারপতি পদ রিজাইন করে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করেছিলেন, বিজেপির এমপি হয়েছিলেন। এখন বর্তমানে বিজেপির বিরুদ্ধেই যে ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি, এটা কি কোথাও গিয়ে সেই রাজনীতিতে শুরু থেকে না থাকার কারণেই বলা যেতে পারে? না, এটা এটা একটা দিক। তুমি ঠিকই বলেছ। রাজনীতির লোক ছাড়া তারা বুঝবে না বর্তমান আনএথিক্যাল, বিশেষ করে অবামপন্থীয় যে রাজনীতির যে আবর্ততা, যেটা আহ, মানে অনৈতিক রাজনীতির যে একটা আবর্ত চলছে, সেটা ওনার জানার কথা নয়। উনি ভেবেছিলেন নেতা হতে পারলে অসীম ক্ষমতা এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি 1-to-1 কন্টাকে নামবেন। কিন্তু তিনি জেনে রাখা উচিত ছিল রাজনৈতিক নেতাদের লিমিটেশন অনেক বেশি। বরং তিনি অরাজনৈতিকভাবে বিচারপতি থেকে অনেক মানুষের জন্য করতে পেরেছেন। এটা প্রথম দিক। দ্বিতীয়, তিনি হয়তো শুনেছিলেন, বুঝতে পারেননি যে কেন্দ্রের বর্তমান দল, যেটা এ রাজ্যের প্রধান বিরোধী দল এবং এ রাজ্যের প্রধান শাসক দল, তাদের মধ্যে যে একটা ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন, যেটা আমি পরিষ্কার বাংলায় বললে অনিবার্য রাজনৈতিক বাধ্যবাধকতার যে চুক্তি, যেটাকে তোমরা বলো সেটিং, সেটার আবর্তে আজকে এমন একটা পরিস্থিতি যে দুর্নীতিগুলো মানে দিনের আলোয় উন্মোচিত হতে পারছে না, উঠেও উঠছে না, লুকিয়ে পড়ছে, ধামাচাপা পড়ে যাচ্ছে। সেটার জন্যই আমার মনে হয় সমস্যাটা ওনার ক্ষেত্রে আরো বেশি জটিল থেকে জটিলতর হচ্ছে। চাকরি ছেড়েছেন, এবার সংসদ পদটাও যদি ছাড়েন, এটা তো হতে পারে না। সবে তো ১টা বছর ১.৫ বছর হলো, ১.৫ বছরও হয়নি, ১ বছর প্লাস। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ১.৫ বছর, এই জায়গায় দাঁড়িয়ে ওনার অবস্থাটা এখন শাকের করাতের মতন, এদিকেও না ওদিকেও না।